গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলবেলা ইউটিউব চ্যানেল। আজ তোমাদের ক্লাস 8 এর অধ্যায় 5 করাবো। অধ্যায় 5 এর কি আছে আমাদের? ঘনফল নির্ণয়। কোষে দেখে 5.1, পেজ নাম্বার হচ্ছে বইয়ের 53 পেজের অঙ্ক। চলো আমরা আগে ঘনফল নির্ণয় করার আগে ঘনফল সম্বন্ধে কিছু বিষয় জেনে নিই। দেখো, প্রথমে আমরা কি জানবো? ধরো আমরা আগে কি জেনেছি? স্কয়ার। স্কয়ার বলতে ধরো স্কয়ার বা বর্গক্ষেত্র। স্কয়ার বলতে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং চারটি কোণে সমকোণ, তাদেরকে আমরা কি বলে থাকি? বর্গক্ষেত্র বা স্কয়ার। এবার বর্গক্ষেত্রের বা স্কয়ারের সম্বন্ধে আমরা জেনেছি। ধরো এটা যদি এ সেমি হয়, তাহলে বাকি চারটি বাহুও হবে কি? এ সেমি সেম। এরপর আমরা কি জানবো? আমরা আগে স্কয়ারের সম্বন্ধে জেনেছি, এরপর আমরা কি জানবো? ঘনক বা কিউবের সম্বন্ধে। এ দেখো, ঘনক বা কিউব বলতে শেপটা ধরো ঠিক এই ধরনের হয়। এই ধরো, এটি হচ্ছে একটি কি? ঘনক বা ঘনক বা কিউব। ঘনক বলতে ধরো যাদের এই ঘনকটি, ধরো এটা যদি এই ঘনকটি ধরো এই ধরনের, যেমন আমরা ধরো ছবি হয়, যেমন ধরো আমরা লুডোর ছক্কা, এটাকে কি একটা ঘনক বলতে পারি। এবার চলো আমরা ঘনকের সম্বন্ধে কতগুলি বিষয় জেনে নিই। তাহলে ঘনকের সম্বন্ধে আমরা কতগুলি বিষয় হলো, ঘনক কাকে বলে আমরা আগে সেটি জেনে নেব। ঘন বা ঘনফল। তাহলে আমরা প্রথমে লিখি ঘন বা ঘনফল কি? তাহলে ঘন বা ঘনফল জানার আগে আমরা কি করব? যে কোনো একটি সংখ্যাকে যদি কোনো একটি সংখ্যার তিনবার গুণ আকারে প্রকাশ করা যায়, তখন আমরা সেক্ষেত্রে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যার ঘন বা ঘনফল বলবো। তাহলে আমরা কি দেখলাম? যে কি বলা হয়েছে? যে কোনো একটি সংখ্যা যদি কোনো একটি সংখ্যার তিনবার গুণ আকারে প্রকাশ করা যায়, তখন আমরা প্রথম সংখ্যাটিকে, মানে এই প্রথমে যে সংখ্যাটি নেব, সেই সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যার কি বলবো? যে ঘন বা ঘনফল। ধরো প্রথমে আমরা একটি সংখ্যা
হাজার নিলাম, হাজার। এরপর এটাকে ধরো আমরা এভাবে লিখতে পারি 10 গুণিত 10 গুণিত 10। তাহলে আমরা এই হাজারটিকে 10-এর 3 বার গুণফল আকারে প্রকাশ করলাম। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা কি 10। তাহলে আমরা 10-এর ঘনফল কি বলতে পারি 1000। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 10 কিউব। তাহলে আমরা এখানে বলতে পারি 10-এর ঘনফল হলো 1000। তাহলে আমরা ঘনফল বা ঘন ব্যাপারটি জেনে গেলাম। এরপর আমরা ঘনমূল কি সেটা জানবো। চলো ঘনমূল জেনে নেওয়া যাক। ঘনমূল এবার ঘনমূল হচ্ছে, ধরো 1000 একটি সংখ্যা আছে, এর যদি তোমাকে বলা হয় এই 1000 সংখ্যাটির ঘনমূল বের করো, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? তো এইভাবে আমরা কি করব, কিউব রুট বের করব। ঘনমূলকে আরেকটি ইংরেজিতে বলা হয় কিউব রুট। তাহলে এক্ষেত্রে কি দেখো এইভাবে আমরা লিখতে পারি দেখো এখানে যাই আমরা কিউব রুটটি তুলে দিলাম তখন শুধুমাত্র কি চলে এলো 10 চলে এলো। এখানে আমরা 3টে 10-এর গুণফল আকারে লিখেছিলাম, তো ওখান থেকে একটি 10 চলে এলো। তাহলে কি হলো, আমরা এখানে লিখতে পারি 1000-এর ঘনমূল হলো 10। তেমন একইভাবে আর একটা জিনিস দেখো, যেমন ধরো 125, তাহলে এর ঘনমূল যদি তোমাকে বের করতে বলা হয় তাহলে কি করবে, এর কিউব রুট করব। এরপর এটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। 5 দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করছি। তাহলে আমরা এখানে কিউব রুটের ভেতরে এইভাবে লিখতে পারি 5 গুণিত 5 গুণিত 5। তাহলে এখানে কি পাবো, শুধু একটা 5 বেরিয়ে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো, 125-এর ঘনমূল হলো 5। তাহলে আমরা কি ঘনফল, ঘন এবং ঘনমূল জেনে নিলাম। এবার পূর্ণ ঘন সংখ্যা কি সেটা আমরা জানবো। পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাদের ঘন ও ঘনফল থেকে ঘনমূল নির্ণয় করা যায়, সেই সমস্ত সংখ্যাগুলিকেই আমরা কি বলে থাকি, পূর্ণ ঘন সংখ্যা। যেমন ধরো 27, তাহলে 27টিকে যদি আমরা এইভাবে ভাঙি 3 9 27 3 3, তাহলে এক্ষেত্রে আমরা 27কে এইভাবে লিখতে পারি 27 সমান 3 গুণিত 3 গুণিত 3। তাহলে কিউব রুট অফ 27 সমান কি পাচ্ছি, কিউব রুট অফ 3 গুণিত 3 গুণিত
3, তাহলে এরপর এখানে 3টে 3 থেকে আমরা একটা 3 পেয়ে যাব, তখন কি হয়ে যাবে, এই কিউব রুটটা উঠে যাবে। তাহলে 27-এর 7 দেখতে পাচ্ছি আমরা এখানে 27টিকে আমরা এইভাবেও লিখতে পারি 3 কিউ। তাহলে আমরা এখানে 27কে বলতে পারি যে 27 একটি পূর্ণঘন সংখ্যা। চলো এরপর আমরা কি করব, সরাসরি 5-এর দাগের অঙ্কে, চ্যাপ্টার 5-এর অঙ্কে চলে যাব। চ্যাপ্টার 5-এর 5.1 দুটি ঘনক, প্রথম অঙ্কে কি বলা হয়েছে, দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি এবং কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে ওই বড় ঘনক পাবো যার হিসাব করে লিখি। তাহলে প্রথমে কি বলেছে, 5 সেমি বাহু বিশিষ্ট, তাহলে লিখবো এখানে অতএব 5 সেমি বাহু বিশিষ্ট ঘনকটির ঘনফল সমান কি হবে, 5-এর কিউব। তাহলে আমরা 5-এর কিউবকে কিভাবে লিখতে পারি, 5 গুণিত 5 গুণিত 5। তাহলে 5-এর কিউব কি হয়, 5 5 25, 125 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এত ঘন সেমি, আমরা কিন্তু এখানে অবশ্যই একক লিখব, ঘন সেমি। তাহলে আমরা 5 সেমি বাহু বিশিষ্ট ঘনকটির ঘনফল পেয়ে গেলাম। এরপর আমরা কি করব, 1 সেমি বাহু বিশিষ্ট ঘনকটির ঘনফল নির্ণয় করব। কি পাচ্ছি, 1 ঘন সেমি। তাহলে আমরা এখানে 5 সেমি আর 1 সেমি বাহু বিশিষ্ট ঘনকের ঘনফলটা পেয়ে গেছি। এরপর কি বলেছে আমাদের, যে কতকগুলি 1 সেমি বাহু বিশিষ্ট দৈর্ঘ্যের ঘনক জুড়ে ওই বড় ঘনক পাবো হিসেব করি। তাহলে আমরা এই বড় ঘনকটার ঘনফল পেয়ে গেছি এবং ছোট ঘনকেরও ঘনফল পেয়ে গেছি। তাহলে আমরা যদি এখানে এই বড় ঘনকটির ঘনফলকে ছোট ঘনকের ঘনফল দিয়ে ভাগ করি, তাহলে আমরা জেনে যাব যে কতগুলো আমাদের প্রয়োজন হবে। ধরো এটা একটা হচ্ছে 5 সেমি বাহু, 5 সেমি, আমি এখানে ইংলিশে লিখছি, হচ্ছে এটা একটা 5 সেমি বাহুর ঘনক। এবার ধরো এটি একটি 1 সেমির বাহুর ঘনক। তাহলে আমাদের কি বলেছে, যে এই আয়তন, এই যে কতটা আয়তন জুড়ে আছে, সেই আয়তন জুড়ে এই ছোট কতগুলো ঘনক এখানে সাজালে, ধরো এখান থেকে 1 সেমি ধরে নিচ্ছি, এখান থেকে 1 সেমি, তাহলে এরকম করে এরকম কতগুলো এর ভেতরে ঘনক সাজালে আমরা এই 125 সেমি কি পাবো, একটা ঘনক পাবো। এরকম 1 সেমির কতগুলো ঘনক এর মধ্যে আর কি ধরবে, তাহলে কি করতে হবে, এই ঘনফল দিকে এর ঘনফলটা আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাই আমরা সেই ক্ষেত্রে কি করব, চলো ভাগ করা যাক। অতএব আমরা কি লিখবো, আমরা লিখবো বাহু বিশিষ্ট ঘনক জুড়ে ওই ঘনক বড় ঘনক পাবো, তাহলে লিখবো 125 ঘন সেমি ঘনকটি পাবো সমান 125/1 সমান 125টি 1 সেমির
ঘনক এক ঘন সেমি, এক ঘন সেমি ঘনক জুড়ে। তাহলে আমাদের এখানে উত্তর কি হয়ে গেল? 125। তাহলে আমরা কি উত্তর পেলাম? 125টি ঘনক। তাহলে আমাদের কটা ঘনকের প্রয়োজন? 125টি। কি বলেছে যে সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে এবং মোনামি সেই ঘনকগুলি জোর লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করছে। হিসেব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মোনামির বড় ঘনক তৈরি করতে পারবে। এবার ধরো মোনামি এই সংখ্যাগুলি বা সুমন সংখ্যাগুলি দিয়ে দিয়েছে। এরপর এগুলো থেকে ঘনক কোনগুলো তৈরি করা যাবে সেগুলো আমাদের দেখতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? এগুলো থেকে ঘনক তৈরি করা যাবে সেগুলো দেখার জন্য আগে আমরা এগুলোকে কি করব? একের দাগের অঙ্কটা যেমন আমি আগে তুলে নিচ্ছি। এদেরকে প্রথমে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। চলো 100কে উৎপাদকে বিশ্লেষণ করা যাক। তাহলে আমরা কি পাবো? প্রথমে 2 দিয়ে, 5 2 10, 0 25, 5 5 25। তাহলে আমরা 100কে এখানে এইভাবে লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। এখানে দেখো যে 2 এর স্কয়ার গুণিত 5 এর স্কয়ার হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে 100কে এখানে কিউব আকারে প্রকাশ করতে পারছি না, যে 2 এর কিউব ইন্টু 5 এর কিউব এরকম আকারে কিউব আকারে আমরা কোনো একটি সংখ্যার কিউব আকারে আমরা এটাকে প্রকাশ করতে পারছি না। এটাকে আমরা কি আকারে প্রকাশ করতে পারছি? 5 2 10, 10 এর স্কয়ার আকারে প্রকাশ করতে পারছি, কিন্তু এই 10 এর কিউব আকারে প্রকাশ করতে পারছি না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে 100 এটাকে ঘনক আকারে তৈরি করা যাবে না। তাহলে 100টা কি একটি ঘনফল নয়। তাহলে কি অতএব এখানে লিখবো 100 ক্ষেত্রে মোনামি বড় ঘনক তৈরি করতে পারবে না। এরপর আমরা কি করব? 2 এর দাগের অঙ্কটা দেখব যে ওটাকে ঘনক আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা। চলো 2 এর অঙ্কটা কি বলা হয়েছে দেখো। 1000 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা প্রথমে কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব একইভাবে। তাহলে 2 দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করলে 5 2 10, দেখো তাহলে আমরা 1000কে এইভাবে লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। এরপর আমরা এখানে তিনটে নেব। তাহলে এখানে কি লিখতে পারি? 2 এর কিউব গুণিত 5 এর কিউব। এরপর এক্ষেত্রে দেখো এখানে যখন আমরা গুণটা করব তখন এই প্রথম যে এই সংখ্যা দুটির আগে গুণ হবে। তাহলে 5 আর 2 কত? 10। আমরা 10 বসালাম। এরপর এদের মাথায় যে কিউবটা আছে সেই কিউবটা বসবে। তাহলে আমরা 1000কে
10-এর কিউব আকারে বা ঘনমূল আকারে প্রকাশ করতে পারছি। অতএব আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 1000কে কি করা যাবে, 1000কে এখানে ঘনক আকারে প্রকাশ করা যাবে। এরপর দেখো 3-এর দাগের অঙ্কে কি বলা হয়েছে, সেটিকে ঘনক তৈরি করতে পারবো কিনা তাহলে দেখে নিই। কি দেওয়া আছে, 1 3 3 1। তাহলে এটাকেও আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 11 দিয়ে যদি আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি কি পাবো, আমরা এখানে 100 1331 কে এভাবে লিখতে পারি 11 গুণিত 11 গুণিত 11 বা 11 সমান 11 কিউব। অতএব একে ঘনক আকারে প্রকাশ করা যাবে। ঘনক তৈরি করা যাবে। এরপর আমরা কি করব, পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে কি আছে, 1210। চলো এটাকে ঘনক তৈরি করতে পারবো কিনা দেখি। এটাকেও আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করে নেব। উৎপাদকে বিশ্লেষণ করলে 6 2 12 0 5 2 10 5 12 60 5 1 5। দেখো এখানে আমরা 1210কে কিন্তু কোনো সংখ্যার কিউব আকারে বা ঘন আকারে লিখতে পাচ্ছি না, তাই কি হবে, 1210কে ঘনক তৈরি করা যাবে না। এরপর কত আছে, 3375। চলো এটিও দেখা যাক এটি তৈরি করা যাবে কিনা। এখানে আমরা 3375 নিয়ে নেব। 5 দিয়ে ভাগ করলে 5 6 30, 5 7 35, 5 5 25। আবার আমরা 5 দিয়ে ভাগ করব। 5 1 5, 5 5 25। আবার 5 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে আমরা এখানে 3375কে এইভাবে লিখতে পারি, 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 3। এরপর আমরা কি করব, এইভাবে তিনটে তিনটে সাজিয়ে নেব। এরপর আমরা
3 আর 5 গুণ করে বসাবো 15 কিউ। দেখো 3375কে কিন্তু ঘন আকারে প্রকাশ করা যাচ্ছে বা সাজানো যাচ্ছে। এরপর পরের অঙ্কে কি বলেছে আমরা দেখে নেব। পরের অঙ্কে আছে 2700। এটাকেও আমরা কি করব, প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 3 দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 3 9 27, 3 3 9, এরপর যদি 2 দিয়ে করা হয় 50, 25, এরপর আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখব। দেখো এক্ষেত্রে শুধুমাত্র আমরা কি 3টাকে সাজাতে পারছি, তাহলে এখানে 3 এর কিউব গুণিত 2 এর স্কয়ার গুণিত 5 এর স্কয়ার, তাহলে এক্ষেত্রে আমরা কিউব আকারে পাচ্ছি না, তাই আমরা 2700টিকে কি ঘনক আকারে সাজাতে পারবো না। তিনের দাগের অঙ্কে দেখো কি বলেছে সেটি আমরা দেখে নেব। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয় সেটি লিখি। তাহলে এগুলোকে আমাদের কি করতে হবে, দেখতে হবে যে কোনগুলি পূর্ণঘন সংখ্যা ও কোনগুলি পূর্ণঘন সংখ্যা নয়। চলো তাহলে প্রথমেরটি করা যাক। প্রথমে কি বলা হয়েছে 216, তাহলে এটিকে প্রথমে পূর্ণঘন সংখ্যা আকারে পূর্ণঘন সংখ্যা হবে না হবে না সেটি জানার জন্য আমরা কি করব, প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। চলো উৎপাদকে বিশ্লেষণ করা যাক। 2 দিয়ে যদি আমরা করি উৎপাদকে বিশ্লেষণ, সাত দুগুণে 8 17। দেখো তাহলে আমরা 216কে এইভাবে লিখতে পাচ্ছি, 2 গুণিত 17। তাহলে এক্ষেত্রে আমরা এখানে লিখবো 2 এর কিউব গুণিত 17। দেখো এটাকে 17টিকে আমরা 17 কিউব পাইনি, তাই আমরা কি 216টিকে পূর্ণ ঘন সংখ্যার আকারে প্রকাশ করতে পারবো না। এরপর আমরা কি করব, 2 এর অঙ্কে দেখব। 2 এর অঙ্কে কি বলেছে দেখো, এটাকেও কি করব, উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 11 দিয়ে গেলে প্রথমে 3 33 হচ্ছে না, 13 দিয়ে যদি যাই 13 2 26, তেরো দিয়েও দেখো যাচ্ছে না, তাহলে আমরা 17 দিয়ে চেষ্টা করব। দেখো 17 দিয়েও এক্ষেত্রে আমাদের কি দেখতে পাচ্ছি, হচ্ছে না। 3 4 3 9 27,
দেখো আমরা এই 343 কেও কিন্তু ঘনর আকারে প্রকাশ করতে পারছি না, তাহলে কি হবে 343 একটা কি পূর্ণ ঘন সংখ্যা নয়। এরপর আমরা কি করব, পরের 1024টি দেখে নেব। পাঁচ দুয়ে 10, 2 একে 2, 2 দুয়ে 4, 2 দুয়ে 4, 5 দুয়ে 10, 6 দুয়ে 12, 6 দুয়ে 12, 4 দুয়ে 8, 3 দুয়ে 6, 2 দুয়ে 4, 16 দুয়ে 32, 8 দুয়ে 16, 4 দুয়ে 8, 2 দুয়ে 4। এরপর দেখো 1024কে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি, 2 গুণিত 2, 2, দেখো এগুলোকে আমরা এবার কি করব, তিনটে তিনটে করে সাজিয়ে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমাদের এখানে কটা আছে, 10টা। দেখো 1024-এর ক্ষেত্রেও আমরা কি করছি, এক্ষেত্রেও আমরা কি দেখছি যে তিনটে তিনটে হচ্ছে না, তাহলে এটাকেও আমরা কি বলতে পারি, পূর্ণ ঘন আকারে সাজানো যাচ্ছে না। 2 এর কিউব গুণিত 2 এর কিউব গুণিত 2 এর কিউব গুণিত 2 থাকছে, তাহলে একটা 2 পড়ে আছে, তাহলে 1024ও কি একটা পূর্ণ ঘন সংখ্যা নয়। চলো 324কে আমরা করে দেখি একইভাবে, 324, তাহলে 324কে আমরা এইভাবে লিখতে পারি, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। দেখো এক্ষেত্রে আমরা শুধুমাত্র 3টিকে কিউব আকারে লিখতে পাচ্ছি, তাহলে আমরা এখানেও 324কে কি পূর্ণ ঘন আকারে লিখতে পারছি না। এরপর আমরা 324-এর পর আছে 1744, এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দুই দিয়ে করলে 8 2 16, 7 2 14, 2 2 4, দেখো এখানে আর 110 যাবে না, 109 যাবে না, শুধু 109 থাকবে, তাহলে আমরা কি দেখো এখানে 1744, তাহলে এটা 2 গুণিত 2 গুণিত 2 গুণিত, তাহলে এখানে শুধুমাত্র 2টিকেই কিউব আকারে প্রকাশ করতে পারছি, এটিকেও আমরা কি পূর্ণ ঘন আকারে প্রকাশ করতে পারছি না। এরপর আমাদের কত আছে, 1372।
6 দুয়ে 12, 8 দুয়ে 16, 6 দুয়ে 12। 13 দিয়ে যদি আমরা ভাগ যাই দেখি 26। দেখো এক্ষেত্রেও আর হচ্ছে না, এক্ষেত্রেও এখানেই থেমে যাচ্ছে। তাহলে আমরা এটাকে যদি এভাবে লিখি, তাহলে দেখো এখানেও আমরা কি তিনটে আকারে কিউব আকারে সাজাতে পারছি না, তাহলে এটাকেও কি পূর্ণ ঘন সংখ্যা আকারে আমরা প্রকাশ করতে পারবো না। এরপর দেখো পরবর্তী অঙ্কে কি বলেছে দেখে নিই। কি বলেছে, দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। হিসেব করে দেখি এই রকম আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। হিসেব করে দেখি এইরকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। তাহলে দেখো আমাদের ঘনক তৈরি করতে গেলে কি করতে হবে, দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে আগে লিখে নেব, যে আয়ত ঘনটির দৈর্ঘ্য সমান 4 সেমি। আয়ত ঘনটির প্রস্থ সমান 3 সেমি। আয়ত ঘনটির উচ্চতা সমান 4 সেমি। এরপর দেখো এই আয়ত ঘনটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে গেছি। এরপর এই আয়ত ঘনটির এটাকে ধরো এটাকে কি বলা হয়েছে, হিসেব করে দেখি এইরকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে হবে। এবার ধরো এই তিনটে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা পেয়ে গেছি। এবার এটা ঘনক তৈরি করতে গেলে কি করতে হবে, দেখো যদি ঘনক তৈরি করতে গেলে আমাদের করতে হবে, তাহলে 4 গুণিত 4 গুণিত 4 লিখবো, তবে আমরা একটা ঘনক পাচ্ছি। আবার একইভাবে 3 গুণিত 3 গুণিত 3 লিখবো, এটা 3 হবে। আবার একইভাবে এই 3টা 3 গুণিত 3 গুণিত 3 লিখবো। তাহলে দেখো আমরা এক্সট্রা কতগুলো সংখ্যা লিখছি, 4 4 16, 3 আবার এখানে 3। তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে, 4 4 16 গুণিত 3 3 9 গুণিত 9 সমান 9 9 16 গুণিত 81। তাহলে আমরা 16 গুণিত 81 যেটা পাবো ততগুলি আয়তঘন তৈরি করতে পারবে। 16 গুণিত 81। তাহলে কত আমাদের উত্তর হচ্ছে 1296। তাহলে হিসেব করে দেখি এইরকম 1296টি আয়ত ঘনক জুড়ে দেবনাথ একটি ঘনক তৈরি করতে পারবে। চলো উত্তরটি লেখা যাক। এরপর দেখো আমাদের 4-এর দাগের অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা পরের অঙ্কে কি বলেছে দেখে নেব।
দেখো কি বলেছে, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে হিসেব করি। তাহলে আমাদেরকে এগুলোকে কি বলেছে, একটা পূর্ণঘন সংখ্যা হবে কোন সংখ্যা দিয়ে সেটা বের করতে হবে। তাহলে আমরা এটাকে প্রথমে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করে নেব। আগে একের দাগের অঙ্কটি করা যাক। 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 3 5 15, 5 5 এ 25। আবার আমরা 5 দিয়ে ভাগ করব, 5 2 এ 10, 5 7 এ 35। এরপর আমরা 3 দিয়ে ভাগ করব, 3 9 27, 3 3 এ 9। এখানে দেখো তাহলে 675 কে আমরা এইভাবে লিখতে পারি, 5 গুণিত 5 3 গুণিত 3। দেখো এবার আমাদের কি বলেছে, এর সাথে কত ছোট সংখ্যা গুণ করলে আমরা কি একটা পূর্ণ ঘন সংখ্যা হবে হিসেব করি। দেখো এখানে আমাদের 3টে 3 আছে, তাহলে আমরা এই 3টে 3 কে এইভাবে লিখতে পারি 3 কিউব। কিন্তু দেখো এখানে একটা 5 নেই, কম আছে, দুটো 5 আছে। তাহলে এর সাথে যদি আমরা আর একটা 5 গুণ করি, তাহলে আমরা সেক্ষেত্রে কি পাবো, 5 এর কিউব। তাহলে আমরা তো এক্ষেত্রে বলতে পারি যে আরেকটি 5 গুণ করলে আমরা একটি গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, অতএব 675 এর সাথে 5 গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমরা এখানে একের দাগের উত্তর পেয়ে গেছি। এরপর আমরা দুয়েরটা করে দেখব কত উত্তর বেরোয়। চলো দুয়েরটা করা যাক। দুয়ের আমাদের অঙ্কে কি আছে, 200। তাহলে 200 কেও আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে হলে 100, দেখো 200 কে তাহলে যদি আমরা এখানে সাজিয়ে লিখি, দেখো এটা 3টে 5, তাহলে 3 এর কিউব। এখানে দেখো একটা 5 কিন্তু কম আছে যদি কিউব করার জন্য, তাহলে আমরা কি করব, এখানে যদি একটা 5 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে 200 একটা কি হবে, গুণফল একটা পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে আমরা এখানে কি লিখব, 200 কে 5 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, 200 কে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে গুণফল একটা পূর্ণঘন সংখ্যা হবে। এরপর দেখো আমাদের 3 এর অঙ্কে কি দিয়েছে, 3 এর অঙ্কে দিয়েছে 108। তাহলে আমরা 108টা লিখে নিই। এইভাবে একইভাবে 108টাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 5 2 এ 10, 4 2 এ 8, 17 2 এ
54, সরি এটা 27 হবে, 3 9 27, 3 3 9। এরপর তাহলে আমরা 108 কে এইভাবে লিখতে পারি, দেখো এখানে 3টা আমরা একটা তিনটে 3-এর সেট পেয়ে যাচ্ছি, তাহলে এখানে 2 গুণিত 2, এখানে 3-এর কিউব। দেখো এটাকে যদি পূর্ণ ঘন হতে হয় তাহলে কি আমরা আমাদের এখানে একটা 2 যদি গুণ করি তাহলে একটা 3টে 2-এর তখন 2-এর কিউব লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখব অতএব 108 কে দুই দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমরা 3-এর দাগের অঙ্কটির উত্তর কত পেলাম? 2। এরপর আমরা কি করব, পরের অঙ্কটা কি বলেছে দেখে নেব। পরের দিয়েছে কত আমাদের? 121। চলো 121 কে একইভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যাক। আমরা যদি এটাকে 11 দিয়ে করি, 11 11 121। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা 121 কে এইভাবে লিখতে পারি, 11 গুণিত 11, সরি দেখো এখানে দেখো একটা 11 কম আছে, যদি আমরা আর একটা 11 লিখি তাহলে কি হয়ে যাবে? একটা 11-এর কিউব সেট হয়ে যাবে, তাহলে 11 কিউব লিখতে পারবো। তাই আমরা এখানে বলতে পারি 121-এর সাথে 11 গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমরা কি পেলাম উত্তর? 11 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে এরপর আমাদের 5-এর দাগের অঙ্কে কি বলেছে দেখে নেব। 5-এর দাগের অঙ্কে আছে দেখো 1225, তাহলে 1225 দেখা যাক। এক 1225 কে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করি কি পাবো দেখি, দেখো আমরা কি পাচ্ছি? 1225 সমান 5
গুণিত 5 গুণিত 7 গুণিত 7। এক্ষেত্রে তোমরা দেখো যদি আর একটা সেট পেতে যাই তাহলে 5 গুণিত 5, তাহলে একটা এক্সট্রা 5, আর এখানে দেখো 7 গুণিত 7 গুণিত 7 আর একটা এক্সট্রা 7, তাহলে একটা 7 আর একটা 5, তাহলে কত? 5 সাথে গুণ করলে 35। তাহলে আমরা যদি 35 দিয়ে 1225 কে গুণ করি তাহলে সেটা একটা কি হবে? পূর্ণবর্গ, এই পূর্ণঘন সংখ্যা হবে, গুণফল একটা পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? অতএব 1225 কে 35 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমরা এখানে উত্তর কি পেলাম? 35। তাহলে আমরা 35 দিয়ে গুণ করলে কি পাবো? দেখতে পাবো 1225 একটি কি পূর্ণঘন সংখ্যা। চলো পরের অঙ্কে কি বলা হয়েছে দেখে নিই। দেখো 6 দাগের অঙ্ক কি বলা হয়েছে? বলেছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে লিখি। তাহলে আমরা এই ক্ষেত্রে আগে কি দেখলাম যে গুণ করলে তাহলে একটা পূর্ণঘন সংখ্যা হচ্ছে, আর এই ক্ষেত্রে আমরা কি লিখবো? বের করব যে ভাগ করলে পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে একের অঙ্কটা করা যাক। তাহলে এটাকেও একইভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। পাঁচ একে 5, 6 7 8, 5 7 35, 5 5 25। 5 7 35। তাহলে আমরা এটাকেও ওই একই ভাবে কি করব? সাজিয়ে নিব। তাহলে 7000টাকে আমরা কিভাবে সাজিয়ে লিখতে পারি? 2 গুণিত 2 গুণিত 2, 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 7। দেখো এক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা 2 এর একটা 2 এর কিউব, 3টে 2 পাচ্ছি আর 3টে 5 পাচ্ছি, একটা 7 পাচ্ছি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 এর কিউব 5 এর কিউব গুণিত 7, তাহলে 5 2 এ 10 এর হোল কিউব গুণিত 7। দেখো এখানে আমরা এটাকে পূর্ণঘন আকারে প্রকাশ করে ফেলেছি, কিন্তু 7টা আমাদের এক্সট্রা গুণ আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করে দিলে তবেই আমরা কি পারবো? যে 7000কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি একটা পূর্ণঘন সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে 7000 থেকে 7 ভাগ করলে আমরা
ভাগফল পূর্ণঘন সংখ্যা পাবো। তাহলে আমরা এই অঙ্কটি করে ফেললাম। এরপর আমাদের কি দুইয়ের দাগের এই অঙ্কটি একইভাবে করব। চলো করা যাক। কত আছে? 2662। এটাকেও আমরা কি করে নেব? উৎপাদকে বিশ্লেষণ করে নেব। পাঁচ দুয়ে 10, 33, 6 দুয়ে 12, 12, 6 দুয়ে 12, এটা 2 দিয়ে যাবে না, সরি, 11 দিয়ে গেলে 11 1 11, 2 1। দেখো এখানে আমরা 2662 এইভাবে লিখতে পারি, 2 গুণিত 11 গুণিত 11 গুণিত 11। এখানে তোমরা দেখো 2 গুণিত এই 11 তিনটে আছে, তাহলে এটাকে 11 কিউব লিখতে পারি। এখানে তোমরা দেখো যদি এই 2টা দিয়ে ভাগ করে দিই, তাহলে এই দেখো এটা একটা আমরা কি পেয়ে যাচ্ছি? পূর্ণঘন সংখ্যা পেয়ে যাচ্ছি। অতএব আমরা 2662কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে কি পাবো? একটা পূর্ণঘন সংখ্যা পাবো। অতএব লিখতে পারি 2662কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল এটি, ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। এরপর আমরা পরের অঙ্কে কি আছে দেখে নেব। 4394, তাহলে এটাকেও আমরা একইভাবে কি করব? উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 4394, 2 দিয়ে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, সেক্ষেত্রে পাবো 2 2 4, 2 1 2, 9 2 18, 7 2 14। এটা আমাদের পরে কি করব? 13 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো 13 দিয়ে ভাগ গেলে আমরা কত পাবো? 169 উৎপাদকে বিশ্লেষণ করলে। এরপর 13 দিয়ে 13 13 169। অতএব আমরা দেখো 4394 কে এইভাবে লিখতে পারি 2 ইন্টু 13 ইন্টু 13 ইন্টু 13। দেখো এখানে 13 তিনটে আছে, তাই আমরা এটাকে এভাবে লিখতে পারি 13 কিউব। দেখো এখানে যদি আমরা 2টাকে ভাগ করি, সেক্ষেত্রে কি হয়েছে? 13 কিউব পাচ্ছি। তাহলে 13 কিউব একটা পূর্ণঘন। তাহলে আমরা এখানে বলতে পারি 4394 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে আজ তোমাদের এই পর্যন্তই, এবং আমরা কি করব? পরবর্তী অঙ্ক পরবর্তী ক্লাসে দেখে নেব।
থ্যাংক ইউ।